নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের খবরে। উল্টো রথের মহোৎসবে ভাসল শহর আগরতলা। রথযাত্রার এই মহোৎসবে ঘটে ব্যাপক ভক্ত সমাগম। ৮ দিন গুন্ডিচা মণ্ডপে কাটিয়ে অবশেষে আজ মূল মন্দিরে ফিরে এলেন প্রভু বলভদ্র, বোন সুভদ্রা এবং জগৎপতি জগন্নাথ। দীর্ঘদিন ধরে ঐতিহ্য পরম্পরা মেনে আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। রাজন্য আমল থেকে এই রথযাত্রার সূচনা। পরে ত্রিপুরার মহারাজ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের হাতে জগন্নাথ জিউ মন্দিরের। সেই থেকেই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। তাছাড়া রাজধানী লক্ষ্মীনারায়ণ মন্দির, শিববাড়ি, মণিপুরীদের রথযাত্রা ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে পালিত হচ্ছে। পূর্বাশা প্রাঙ্গণ থেকে ইস্কনের ৩টি রথ রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে মূল মন্দিরে ফিরে এসেছে। রথযাত্রার উপলক্ষে হরেকৃষ্ণ মন্দির আয়োজন করেছিল নানা অনুষ্ঠানের। আজ উল্টো রথ উপলক্ষে সমগ্র শহরকে নিরাপত্তার মোড়কে ঢেকে দেওয়া হয়েছিল। এ নিয়ে পুলিশ প্রশাসনের ব্যস্ততাও ছিল তুঙ্গে। রথযাত্রা উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়েছিল। আজ উল্টো রথে দর্শনার্থীদেরও ব্যাপক সমাগম ঘটে। প্রভু বলভদ্র, বোন সুভদ্রা এবং জগৎপতি জগন্নাথকে নিয়ে ভক্তরা এদিন নগর পরিক্রমায় মেতে ওঠেন। শান্তন টিভি। শ্মশান ভূমিতে পরিণত হওয়া গন্ডাছড়া মহকুমা পরিদর্শনে এসে সোমবার সর্বহারাদের রোষানলে পড়লেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। রোষানল থেকে বাদ পড়লেন না প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক রামপদ জমাতিয়া এবং শীর্ষ নেতা সুবল ভৌমিকও। সর্বহারারা চিৎকার করে মন্ত্রীকে শোনালেন তার সরকারের অকর্মণ্য পুলিশ কর্মীদের ব্যর্থতার চিত্র। ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও কিভাবে আগুনে পুড়ে ছারখার হলো এত সব ঘরবাড়ি, তার ব্যাখ্যা চাইলেন সর্বহারারা। গন্ডাছড়া মহকুমায় আনন্দ মেলাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল যুবক আক্রমণ করেছিল পরমেশ্বর রিয়াং নামের এক তরুণ তুর্কিকে। পরবর্তী সময়ে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল পরমেশ্বর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার বিকেল থেকে গন্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। কিন্তু দুর্ভাগ্য, শনিবার রাতে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বহু ঘরবাড়ি উচ্ছৃঙ্খলতার আগুনে ঝলসে যায়। সর্বহারা হয়ে পড়ে বহু পরিবারের রুজি রোজগারের পথ বন্ধ হয়ে যায়। উচ্ছৃঙ্খলতার আগুনে পুড়ে যায় দোকানপাটও। সোমবার গন্ডাছড়া মহকুমায় সর্বহারাদের খোঁজ খবর নিতে যান রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং শীর্ষ নেতা সুবল ভৌমিক। রাজ্য সরকারের মন্ত্রী সহ প্রতিনিধি দলের সকল সদস্যদের দেখে সর্বহারারা তাদের ভস্মীভূত হয়ে যাওয়া কাঠ এবং টিন ফেলে প্রতিনিধি দলের পথ আটকে দেয়। সর্বহারাদের আর্তনাদ ভাসতে থাকে আকাশে বাতাসে। মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রতিনিধি দলের সকলেই সর্বহারাদের রোষানলের মুখে পড়ে। সর্বহারারা চিৎকার করে শোনাতে থাকে শনিবারের সেই বীভৎস রাত্রের চিত্র। উচ্ছৃঙ্খলতার আগুনে লণ্ডভণ্ড হয়ে যায় ১১টি বিয়ে। এই ১১টি পরিবার আজ অসহায়। উচ্ছৃঙ্খলতার আগুন কেড়ে নিয়েছে তাদের কাছ থেকে সবকিছু। সর্বহারারা চিৎকার করে বলতে থাকেন বর্তমান সরকারের অকর্মণ্য পুলিশ কর্মীদের সেদিনকার ব্যর্থতার কথা। ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তামাশা। পরমেশ্বর রিয়াংকে যারা মেরেছে তারা শাস্তি পাক, এটা সকলেই চায়। কিন্তু যারা এই ঘটনার ধারে কাছে নেই তারা কেন উচ্ছৃঙ্খলতার আগুনে পুড়বে? পুলিশকে গোটা ঘটনা সম্পর্কে আগাম জানানো হলেও পুলিশ কেন কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করল না? এ নিয়ে চিৎকার করে মন্ত্রীকে শোনান সর্বহারারা। পুলিশকে বলা সত্ত্বেও সেদিন পুলিশ নাকি তাদেরকে বলে দিয়েছে কোনো কিছু করার ক্ষমতা তাদের হাতে নেই। পুলিশ যেহেতু রক্ষকর্তা, সেহেতু সর্বহারাদের কেন পুলিশ সেদিন রক্ষা করেনি, এর কোনো উত্তর নেই। একটা ব্যবস্থা করেন বলে এখান থেকে ভিতরে নিয়ে বোয়া না হলে আমরা জানি এখান থেকে পরিষ্কার কথা রাখেন। পশু পাখি যা পড়ছে 11টা বিয়ে বন্ধ হয়েছে। 11টা বিয়ে একটা বাড়ির 8 লাখ 10 লাখ টাকা খরচ করে ক্ষতিপূরণ টাকা দিব। আজকে এই মেয়ের বাবা মেয়ের মা মাটি কইরে কইরে এসেছে ইদিন জবাব কাটা দিব, ইদিন জবাব কাটা দিব। সরকার আমরা রিপুজে আনছে, আমরা কাঙ্গিতা বাইশে আইছি না কন্যা তৎকালীন সরকার আমরা রিপুজে আনছে, এখনো আমরা সরকার করে এই অবস্থা হলে কেন নইব? আজকে প্রতিনিধি
দলকে নিরাপত্তার মোড়কে মুড়ে দেওয়া হয়েছিল। এদিন ছিলেন পুলিশের পদস্থ আধিকারিকরা। তারাও এদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন নিচু তলার অকর্মণ্য পুলিশ কর্মীদের হাতে চুরি পরে রাখার বিষয়টি। সর্বহারাটা মহকুমা প্রশাসনের উপরও যে প্রচন্ড ক্ষুব্ধ তার প্রমাণ পেয়ে গেছেন এদিন মন্ত্রী টিঙ্কু রায় নিজেও। মহকুমা শাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তার প্রাচীর গড়ে তোলা হলেও সর্বহারাতে রোশানল থেকে বাদ পড়েনি মহকুমা শাসকের কার্যালয়। এই রোশানলে রীতিমতো লণ্ডভণ্ড হয়ে যায় মহকুমা শাসকের কার্যালয়। মন্ত্রী টিঙ্কু রায়কে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তাদের রুজি রোজগারের পথ হিসেবে থাকা দোকানগুলো বেছে বেছে উশৃঙ্খলতার আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অতএব উশৃঙ্খলতার আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি এবং দোকানপাটের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি যে 11টি বিয়ে বন্ধ হয়ে গেছে তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করতে হবে। শান্তন টিভি। দীর্ঘ 9 বছর পর সড়ক দুর্ঘটনায় স্কুটি চালকের মৃত্যুর মামলায় ঐতিহাসিক রায় দিল সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। অভিযুক্ত বাস চালক জীবন কৃষ্ণ দেবনাথকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে কোনো পথ দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় কোনো গাড়ির চালক যদি কাউকে মেরে ফেলেন তাহলে আদালতে আইনিভাবে সে চালকের কোনো ধরনের সাজা হয় না, আর হলেও তা নামমাত্র, অতি সামান্য সাজা। এই ধারণায় কোনো যান দুর্ঘটনায় কেউ মরে গেলেও চালকরা সেরকম ভয় পেতেন না। কিন্তু সোমবার সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এমন এক ঐতিহাসিক রায়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, যান চালকদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করে। বাসগাড়ির ধাক্কায় নিহত হয়েছিলেন এক তরতাজা যুবক। সেই অপরাধে বাসগাড়ির চালককে 10 বছরের সাজা ঘোষণা হল সোমবার। বিশ্রামগঞ্জ পুষ্কর বাড়ি এলাকায় গত 2015 সালে 22 জুন সমীর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেন অভিযোগে গাড়ি চালক জীবন কৃষ্ণ দেবনাথকে দীর্ঘ 9 বছর পর 10 বছরের সশ্রম কারাদণ্ড সহ 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দিল সিপাহীজলা জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 2015 সালে 22 জুন আগরতলার পূর্ব প্রতাপগড়ের বাসিন্দা সমীর বিশ্বাস তাঁর সহধর্মিণীকে নিয়ে মেলাঘর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিশ্রামগঞ্জ পুষ্কর বাড়ি এলাকায় আসা মাত্রই অপরদিক থেকে আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাওয়ার পথে TR01A1297 নম্বরের একটি বাস গাড়ি সমীর বিশ্বাসের স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। সে বাস গাড়িটি সমীর বিশ্বাসকে গাড়ির চাকার নিচে পিষে অনেকটা দূরে নিয়ে একটা বোলেরো গাড়ির সাথে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালক সমীর বিশ্বাসের। পরবর্তী সময় সমীর বিশ্বাসের শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলা হাতে নিয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনার দিনে চালক জীবন কৃষ্ণ দেবনাথকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে 304A ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। সে মামলায় দীর্ঘ 9 বছর পর অভিযুক্ত বাস গাড়ি চালক জীবন কৃষ্ণ দেবনাথকে সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতের বিচারপতি দেবাশিস কর 10 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। স্কুটি নিয়ে ওনার শ্বশুর বাড়ি স্থিত মেলাঘরে থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। উনি যখন বিশ্রামগঞ্জ পুষ্কর বাড়িতে পৌঁছান তখন একটি বাস গাড়ি যার নাম্বার TR01A1297 উক্ত ঘাতক গাড়িটি আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে সমীর বিশ্বাসের স্কুটিতে সজোরে ধাক্কা মারে এবং সমীর বিশ্বাসকে গাড়ির নিচে মানে অনেক দূরে পেশে নিয়ে যায়, নিয়ে আরেকটি বোলেরো গাড়িতে ঢেস করে। সাথে সাথে সমীর বিশ্বাস মারা যায় এবং ওনার শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304 পার্ট 2 ধারায় চার্জশিট জমা দেন এবং সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে যুগান্তকারী রায় এই ধরনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মামলার বিচার ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শান্তন টিভি। দুর্ঘটনায় কবলে পড়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের কনভয়ের গাড়ির চালক সহ আহত 3। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় শান্তিরবাজার হাসপাতালে। বাইখরা জগন্নাথজিউ মন্দিরের উল্টো রথে যাওয়ার সময় পতিছড়ি ড্রপ গেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে তাদের রাজ্য সভাপতি এই দুর্ঘটনার কবলে পড়ে।
আমাদের মাননীয় স্টেট প্রেসিডেন্ট সাহেবের গাড়ি বাই করে আসার পথে সনকলা নামক একটি জায়গায় গাড়িটা ক্যাপসাইজ হয়ে যায়। ক্যাপসাইজ হওয়ার ফলে গাড়িতে থাকা ড্রাইভার এবং অন্যান্য আমাদের টিএসআর জওয়ানরা অল্প বিস্তর আহত হয় এবং তাদেরকে তড়িঘড়ি করে শান্তিরবাজার হাসপাতালে আনা হয়। এখানে তাদের ট্রিটমেন্ট চলছে। কয়জন? 3জন, ড্রাইভার সহ 3জন। এখন অবস্থা কেমন আছে? এখন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তো বোঝা যাচ্ছে না কিছু, ওদের সিটি স্ক্যান বা যাবতীয় করার ওসব করা হচ্ছে, তারপর দেখা যাচ্ছে ওদের। ওই জায়গাটা কি প্রত্যেকটা সময় অ্যাক্সিডেন্ট হয়? আমরা শুনছি অ্যাক্সিডেন্ট জোন হিসেবে পরিচিত, প্রায় সময় অ্যাক্সিডেন্ট। থ্যাংক ইউ স্যার। রহস্যজনকভাবে আগে এলাকার 2 পুকুরের জলে তলিয়ে গেল 2 মহিলা। এর মধ্যে মৃত্যু হল জয়ন্তী হালাম নামের এক 45 বছর বয়সের মহিলার। গুরুতর আহত অবস্থায় অপর এক মহিলাকে ভর্তি করা হয়েছে উত্তর জেলা হাসপাতালে। ঘটনা যুবরাজনগর ব্লকের বালিতুম এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ডে। যুবরাজনগর ব্লকের বালিতুম এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়ন্তী হলাম এবং অপর এক মহিলা খুন্তি রিয়াং সকালে বাড়ি থেকে বের হয়ে যায় কৃষিক্ষেতে। দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর তারা বাড়িতে ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়ে বাড়ির লোকজনরা। শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ খোঁজাখুঁজির পর কৃষি জমি সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার করা হয় জয়ন্তী হলামকে। একই সঙ্গে অপর একটি পুকুর থেকে উদ্ধার করা হয় খুন্তি রিয়াংকে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ছুটে যায় ঘটনাস্থলে। জয়ন্তী হলাম এবং খুন্তি রিয়াংকে উদ্ধার করে তারা নিয়ে যায় উত্তর জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা জয়ন্তী হালামকে মৃত বলে ঘোষণা করেন। উত্তর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে খুন্তি রিয়াংয়ের। ওনার নাম কি নিয়ে আসছেন? যে কি হয়েছে? জলে পড়ছে। কখন ফায়ার সার্ভিসে নিয়ে আসে হাসপাতাল? কে কইছে? ডাক্তার কি কইছে? নাই কইছে। কোন কই গেছিল? মানে খেতে গেছিল। কোন সময় গেছিল? সকাল 5টার সময় পড়ছে। 5টার সময় আপনারা খুঁজতে গেছিলেন? এখানে খুঁজতে গিয়ে দেখছেন জলে? কোন জায়গায় বাসা? বালুদুম। ওনার নাম কি? আর তানের নাম? গেছিলাম আমরা আরেকটা বলে এই পেশেন্টটা পাইছে না, তার গাড়িতে পাঠাইছে। আইতে সময় রাস্তার মধ্যে তারা পাইছে। তারা আমরা এরকম বলছে একটা মেয়ে লোক জলে পড়ছে, আপনারা হেল্প করেন। তখন আমরা তাই হসপিটালে আনছি। আনার পরে তো ডাক্তারবাবুগুলো ডেড। একই জায়গাতে 2জন হয়, ডিস্টেন্স 200 বা 500 মিটার ডিস্টেন্স হইব। যারে নিয়ে আইছেন তার বয়স কত বা তার নাম? কিরণ, তার নাম হলো কিরণ হালাম, 45 বছর। জয়ন্তী হালাম 45 বছর। বাড়ি হইল গিয়া বালুদুম 3 নম্বর ওয়ার্ড। না তাই না, তো আমরা আনছি না, তারা প্রাইভেট গাড়িতে নিয়ে আগে বসে। একই এলাকার 2 পুকুর থেকে 2 মহিলাকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তা উদ্ঘাটনে ইতিমধ্যেই নেমে পড়েছে পুলিশ। শ্যামবন টিভি। জলছুমে রাস্তা যেন পরিণত হয়েছে ছোট নদীতে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বিপদ। বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঘটনা সোনামুড়া মহকুমার নলছড় আটি ব্লকের অন্তর্গত চন্দনমুড়া গ্রাম পঞ্চায়েতের বটতলী বাজার এলাকায়। সোনামুড়া মহকুমার নলছড় আটি ব্লকের অন্তর্গত চন্দনমুড়া গ্রাম পঞ্চায়েতের বটতলী বাজার সংলগ্ন একটি পাড়ায় চলাচল করার জন্য একটি রাস্তা রয়েছে। সে পথ ধরে যেতে হয় ক্ষেতের শিক্ষা কেন্দ্র অর্থাৎ স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কিন্তু বর্ষার মৌসুমে বৃষ্টির কারণে এই রাস্তায় জল জমে যায়। রাস্তাটি যেন ছোট্ট নদীতে পরিণত হয়। এই রাস্তায় জল কাঁদা মারিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠন পাঠনের জন্য আসা এখন দায় হয়ে দাঁড়িয়েছে পড়ুয়াদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা মঞ্জু দাস জানিয়েছেন, তিনি এলাকার প্রধান সহ অন্যান্য নেতাদের বিষয়টি সম্পর্কে অবগত করেছেন, কিন্তু এখনও পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। জল কাদার কারণে অল্প পরিমাণে পড়ুয়ারা এখানে পড়তে আসে। মঞ্জু দাস। আপনি যে স্কুলে চাকরি করেন এই স্কুলটার নাম কি? ক্ষিতীশ অঙ্গনওয়াড়ি। আজকে তো সোমবার, 3জন স্টুডেন্ট
আপনার স্কুলে তো স্টুডেন্ট কম কেন? কম ওই জল যে রাস্তা তার জন্য বাচ্চা আসতে পারে না। এটা কি স্কুলের লোকে যে এই যে রাস্তাটা এই জলের সমস্যা হইতেছে? কতদিন ধরে এই অবস্থা? হয়েছে তো এই বর্ষাটা আইসে পরে তো যেমন হচ্ছে। আপনি জানাইছিলেন না? জানাইছি প্রধানমন্ত্রী, তারা জানাইছি, তারা কইছে তারা করে দিবে। কতদিন ধরে অবস্থা? এটা কতদিন ধরে এই অবস্থা? এটা তো কইলাম তো আজকে বর্ষা আরম্ভ হয়েছে ধরে জানাইছি, অনেকদিন আগে জানাইছি তারা করবো, এখন অব্দি করা হয়েছে না। আচ্ছা, এই জলের সমস্যার কারণে বাচ্চাদের কোনো ক্ষতি হইতেছে না? এমনি কোনো ক্ষতি না, যারা ইচ্ছে হইতেছে বাচ্চা দিতে আছে তারা কুলো বেড়ে নিয়ে দেয়, অনেক সময় আমি নিয়ে দিয়ে তারা রাগ গাইয়া। কোন জায়গায় না জায়গাটা? কোন জায়গায় না? কোন জায়গা? এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম তো বরতলি, স্কুলের নাম কিতিশ। হাতে গোনা কয়েকজন অভিভাবক তাদের শিশুদেরকে কোলে নিয়ে কিংবা কখনো কাঁধে চড়িয়ে এই অঙ্গনারী কেন্দ্রে আসেন, আবার অনেকে সে ঝুঁকিটা পর্যন্ত নিতে চায় না। এ পথ ধরে চলাচল করা স্থানীয় মানুষ জানিয়েছেন তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিভিন্ন সময় গ্রামের প্রধান থেকে শুরু করে নেতাদের কানে তাদের এই দুর্দশার কথা পৌঁছে দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বাইট পাবলিক। স্থানীয় বাসিন্দারা এই পথটি খুব শীঘ্রই সংস্কারের দাবি জানিয়েছে। কবে নাগাদ এই রাস্তাটি সংস্কার করা হবে এবারে এটাই দেখার। শান্তন টিভি। আগরতলা পৌর নিগমের অন্তর্গত নবনির্বাচিত ওয়ার্ড সেক্রেটারিদের নিয়ে সোমবার নিগমের কনফারেন্স হলে 5 দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন নিগমের মেয়র দীপক মজুমদার। নবনির্বাচিত ওয়ার্ড সচিবদের তাঁদের কর্মযোগ্য সম্পর্কে অবগত করেন মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার বলেন, ওয়ার্ড সচিবরা সাধারণ মানুষের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্পোরেটরদের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের সমস্যার সমাধান করবে। নাগরিকদের বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবেন এই ওয়ার্ড সচিবরা। বলবেন এবং সংশ্লিষ্ট এলাকার যে ওয়ার্ডে যে কর্পোরেটর থাকবেন তার সঙ্গে কথা বলবেন। সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে নাগরিকদের দোরগোড়া বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আপনাদের কাজ। সমস্ত লাইন ডিপার্টমেন্টগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা আপনাদের কাজ হবে। ওয়ার্ডের অ্যানুয়াল প্ল্যান প্রণয়ন সময় মতো বাস্তবায়নের ক্ষেত্রেও আপনাদের ভূমিকা থাকবে। এই সেবার মাধ্যমে ওয়ার্ড অফিস, ডিআইএস বেস প্রপার্টি ট্যাক্স কালেকশন, আরওয়ার, পিএমএওয়াই, ইউ, এনইউএলএম এবং পিএম স্বনিধি, এসবিএন ইত্যাদি ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের যাবতীয় ফ্ল্যাগশিপ স্কিমগুলির সুবিধাগুলি সুফল যাতে ওয়ার্ডের অন্তর্ভুক্ত জনগণ পায়, নাগরিকরা পায়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। স্যানিটেশন নিশ্চিত করা, ওয়ার্ডের ড্রেন এবং রক্ষণাবেক্ষণ এবং তা পরিষ্কার রাখা, মশার ওষুধ নিয়মিত দেওয়া, স্ট্রিট লাইট পর্যবেক্ষণ করা, জল সরবরাহ ঠিক রাখা, সর্বোপরি মানুষের সমস্ত প্রকার স্বচ্ছন্দের দিকে ওয়ার্ড সেক্রেটারিদের বিশেষ গুরুত্ব দিতে হবে। কোনো পরিসরে কোনো ত্রুটি দেখা দিলে তা কর্তৃপক্ষের গোচরে আনা এবং একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি। কারণ ওয়ার্ড সেক্রেটারিরা সবসময় ওয়ার্ডে থাকেন, আমাদের কর্পোরেটরদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং সমস্যাগুলি আপনাদের পক্ষে যদি সম্ভব না হয় সমাধান করা, সেক্ষেত্রে আমাদের যারা আধিকারিক আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে কথা বলবেন, প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলবেন। চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ এক যুবককে গ্রেপ্তার করে পূর্ব থানার পুলিশ। ধৃত ওই চোরের নাম রজত সাহা, বাড়ি মলয়নগর এলাকায়। গত 13 জুলাই আগরতলা পুনেতে একটি জুয়েলারির দোকানে চুরির ঘটনা সংঘটিত হয়। এই বিষয়ে আগরতলা পূর্ব থানায় লিখিত এফআইআর দায়ের করা হয়। পরবর্তী সময়ে পূর্ব থানার পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে চোরকে শনাক্ত করে এবং আটক করে পূর্ব থানায় নিয়ে আসে। তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। সোমবার আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নতুন টেকনিক ব্যবহার করে জুয়েলারি শোরুম থেকে 26,000 টাকার স্বর্ণের আংটি নিয়ে যায় চুরি করা হয়েছিল। এই চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে জুয়েলারি দোকানের মালিক পূর্ব থানায় মামলা দায়ের করেন। পূর্ব থানার পুলিশ মামলা হাতে নিয়ে সিসি ক্যামেরা সংগ্রহ করে মলয়নগর থেকে রজত সাহাকে গ্রেপ্তার করে। রজত সহ তাদের একটি গ্রুপ জুয়েলারি দোকানে টার্গেট করে এভাবে চুরি করে যাচ্ছে। 13 তারিখ আমাদের আগরতলা শহরে একটি জুয়েলারি শপ, সেই শপের ভিতরে একটি নতুন একটা ইউনিক একটা টেকনিক অ্যাপ্লাই করে একটি চুরি সংঘটিত হয়েছে। মানে আপনার একটি স্বর্ণ অলংকার
আংটিটি চুরি হয়েছে। এটার ব্যাপারে আমাদের কাছে যখন রিপোর্ট এফআইআর করা হয় তখন আমরা এটা তদন্ত করতে নামি এবং তাদের সিসিটিভি ফুটেজ দেখে প্লাস ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে এই চুরিটা সংগঠিত হয়েছে তা আমরা ডিটেক্ট করি এবং চোর যে করেছে, যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি। তার নাম হচ্ছে রজত সাহা, বাবার নাম শ্রী রঞ্জন সাহা, বাড়ি হচ্ছে মলয়নগর। আর এই সম্পর্কে আমরা একটা কেস নেই, আমাদের ইসপিএস কেস নাম্বার 80 আন্ডার সেকশন 305A/313 BNS এই সেকশনে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং স্বর্ণ অলঙ্কারগুলি যেটা চুরি হয়েছে এটা উদ্ধার করি। কত টাকা স্বর্ণ? এটা একটা আপনার আংটি ছিল, গোল্ড রিং, ইউনিক পদ্ধতিতে করেছে বলতে কি ও একটা ইমিটেশনের রিং নিয়ে যায়। তাদের হচ্ছে বিভিন্ন জুয়েলারি শপকে তারা টার্গেট করে, তারা ইমিটেশনের আপনার রিং বা আপনার ব্যাঙ্গেল মানে চুড়ি বা হার এগুলি নিয়ে যায়, নিয়ে গিয়ে আসল জিনিসগুলি যখন দেখে তখন এগুলি একটা কানিংলি তারা চেঞ্জ করে নকলটা রেখে আসলটা নিয়ে মানে চুরিটা সংগঠিত করে। আর সেই পদ্ধতিতে যেরকম ভাবে করেছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি, সমস্ত জিনিস আমরা ডিটেক্ট করেছি এবং এগুলি আমরা উদ্ধার করেছি। যে গোল্ডের রিংটা সেটা উদ্ধার করেছি এবং তার কাছে যে তাদের যে গ্যাংটা আছে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা বিভিন্ন জুয়েলারি শপে তারা এন্টার করে, তাদের টার্গেটই থাকে তারা এই নতুন পদ্ধতি ইউজ করে চুরি করে। প্রকাশ্য দিবালোকে বিশালগড় ব্রিজ এলাকায় একটি মোবাইলের দোকানে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মোবাইল চোর। ঘটনা সোমবার। এই মোবাইল চোরের নাম সুনীল বাহাদুর ছেত্রী, তার বাড়ি 2 নম্বর গেট এলাকায় বলে জানিয়েছে সে। চুরি করে পালিয়ে যাওয়ার পথেই তার ব্যাগ থেকে একটি মোবাইল ক্যামেরা ও 2টি স্পিকার উদ্ধার করা হয়। স্থানীয় জনগণ তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আমি পাশে দুজন আসলাম, আমার রেক সাইডে খালি তাতে কোনো বড় আমার ইয়ারবাসটা দেখে আমি তার সুন্দর হয়ে যায়। এবার যখন ইয়ারবাসটা বাই করি ব্যাগের থেকে একটা গাড়ি জিনিস হয়ে গেছে। কি দেখে নিছে? 2টা ব্লুটুথ বক্স আর অনেক কই নিছে তাকে। দোকানের নাম কিটা? সঙ্গীতা মোবাইল। হ্যাঁ, সঙ্গীতা মোবাইল। মালিকের নাম? দোকান থেকে হ্যাঁ পাওয়ার ব্যাংক নিছ আর কি নিছ? বক্স নিছ? পাওয়ার ব্যাংকটা কোনে? পাওয়ার ব্যাংকটা তোমার বাড়ি আসেনি অন কালকা পাওয়ার ব্যাংকটা কালকে এনে দিই। তো বাড়ি কোন ক? বাড়ি তোমার 2 নম্বর গেট। তো বাবার নাম্বার দে। মার গেছে আমার। কে আছে তোর ভাই? আমার মা আছে। মা আছে? তোমার মোবাইল নাম্বারটা আছে? নাম্বারটা দেখো। হ্যাঁ, ন্যায্য পাওনার দাবিতে সোমবার দুপুরে কৈলাসহরের চিফ মেডিকেল অফিসারের কার্যালয়ে ধর্নায় বসে আশাকর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু চাকমার চেম্বার ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। বিক্ষোভরত আশাকর্মীরা জানিয়েছে প্রতি বছর কাজের সুবাদে অর্থ পেয়ে থাকেন, কিন্তু গত 6 মাস ধরে তারা সেই অর্থ পাচ্ছেন না। ধর্নায় বসা আশাকর্মীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ। অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর তারা বিক্ষোভ প্রদর্শন প্রত্যাহার করে। বছর আমরা 100% কাজের পারপাসে একটা টাকা পাই, ওই টাকাটা আমরা 6 মাস ধরে পাইতেছি, যার কারণে আজকে আমরা এখানে গেছি। তারা কি কইতাছে বর্তমানে? এখন বর্তমান আমরা শুভঙ্কর স্যারে কইতাছে যে শুভ্র শঙ্কর দাস ডাক্তার তাইলে কইতাছে যে টাইম ব্যাপারটা দেখতেছে, আমরা 3 দিনের মধ্যে জানাই। যদি আমরা 3 দিনের মধ্যে কোনো প্রতিশ্রুতি না পাই বা আমরা যদি বুঝাপড়াটা না হয়, আমরা টাকা পয়সা না পাই, তাহলে আমরা বৃহৎ মানে আন্দোলন করব। আজকে কাকা এরকম বন্ধ করছেন? তো আজকে আমরা বিগত আসলাম যেটা মানে যে কারণে আমরা আসলাম কেটিআর স্যারের কাছে, অ্যাকাউন্টেন্ট কেটিআর তাইনার কাছে আসলাম। যদি আমরা তাইলে পাইছি না ওই যার জন্য আমরা শুক্র সংকট ছাড়ে আমরা সহযোগিতা করছি, আমরা লোক কথাবার্তা
দুর্বৃত্তদের উন্মাদনা সত্ত্বেও নিরাপত্তার বেষ্টনীতে শাহপুর মহকুমার সাতচাঁদ ব্লকের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন বাম প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিল করার সময়ে মিছিলে ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, সাতচাঁদ ব্লকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার জন্য প্রবেশের সময়ে একেবারে ব্লকের সামনে জটলা থেকে তাদের ওপর ইট পাটকেল ছোড়া হয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, এখানে আইন শৃঙ্খলা নেই, সংবিধান অচল, চলছে একটা জঙ্গলের রাজত্ব। পুলিশের সামনেই এই ধরনের জঙ্গলের রাজত্ব চলছে বলে তিনি জানান। আরো বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল করে আমরা বেরোচ্ছি। আসার পথে ব্লক অফিসে ঢোকার পথেই এই ব্লকের একদম সামনে সেখানে জটলা থেকে আমাদের উপরে ইট পাটকেল মারা হয়েছিল পুলিশের সামনে। যাই হোক, তেমন গুরুতর আহত কেউ হয়নি। আমরা প্ররোচনায় পা দিইনি, কারণ আমাদের লক্ষ্য যেভাবেই হোক মনোনয়নপত্র দাখিল করা, সেই কাজটা সম্পন্ন করে আমরা বেরোচ্ছি। আমরা জানি না যে এখনও নিরাপদে আমাদের সমস্ত কমরেডরা, সমস্ত প্রার্থীরা তারা যার যার ঘরে যেতে পারবেন কিনা। পুলিশকে বলেছি। যাই হোক, আমরা একসাথে বেরোচ্ছি। তো এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের করতে হচ্ছে। এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই, সংবিধান এখানে অচল, একটা জঙ্গলের রাজত্ব। এই রাজত্বে একটা রাজনৈতিক দল বৈধভাবে একটা নির্বাচনে প্রার্থী হতে যাবেন, এটাকে দিন দুপুরে শাসক দলের লোক পুলিশের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয়। তাদের উপরে কোনো ধরনের যে সরানোর জন্য কোনো লাঠিচার্জ বা অন্য কিছু করা হয় না। আমাদের একজন প্রার্থীকে তো খুন করেই ফেললো। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছে কংগ্রেস মনোনীত প্রার্থীরা। ত্রিপুরার প্রদেশ কংগ্রেস ভবন থেকে এদিন সদর জেলা কংগ্রেস কমিটি প্রার্থীদের নিয়ে একটি মিছিল করে মনোনয়নপত্র দাখিল করতে যায়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি জানিয়েছেন, গত শুক্রবার গোমতী জেলায় কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার পশ্চিম জেলা সহ 6টি জেলায় মনোনয়নপত্র জমা দিয়েছে কংগ্রেসের প্রার্থীরা। এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার শাসক দলের ষড়যন্ত্রকে উপেক্ষা করে মনোনয়নপত্র দাখিল করেছে কংগ্রেসের প্রার্থীরা। গ্রামের মানুষের আশীর্বাদ প্রার্থনা করছেন তারা। আপনারা জানেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে। গোমতী জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে 12 তারিখে। আজকে পশ্চিম জেলা সহ আমাদের বাকি 6টি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে। এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র, একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল আজকে মনোনয়ন জমার মধ্য দিয়ে এই রাজ্যের যারা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষ, ভোটার, তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা, সমর্থন প্রার্থনা করছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গত 11 জুলাই থেকে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হয়েছে। খোয়াই মহকুমা সোমবার সিপিআইএম দলের মনোনীত প্রার্থীরা জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়নপত্র দাখিল করেন। খোয়াই জেলা পরিষদের সর্বমোট আসন রয়েছে 13টি। এই 13টি আসনের মধ্যে সিপিআইএম দলের মনোনীত প্রার্থীরা 6টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন খোয়াই জেলার জেলা শাসকের কার্যালয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে। খোয়াই পঞ্চায়েত সমিতির সর্বমোট আসন রয়েছে 13টি। এই 13টি আসনের মধ্যে 11টিতে সিপিআইএম দলের মনোনীত প্রার্থীরা খোয়াই ব্লকের ভিডিও অভিজিৎ দাসের কাছে মনোনয়নপত্র দাখিল করে। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পন্তকুমার দীপর্মা সহ অন্যান্যরা। আজ আমরা সিপিআইএম দলের পক্ষ থেকে খোয়াই জেলা পরিষদের 3, 4, 5, 6 এবং 10 ও 11 নম্বর আসন অর্থাৎ মোট 6টি আসনে আমরা মনোনয়নপত্র দাখিল করি এবং খোয়াই পঞ্চায়েত সমিতির 11টি আসনে আমরা আজ মনোনয়নপত্র দাখিল করেছি।
এসসিআরটির নতুন ভবনে সোমবার বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্গত বিজ্ঞান বিভাগের শিক্ষকদের নিয়ে দুদিনের এক প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। সিবিএসই গাইডলাইন মেনে বিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। In the first meeting of the head teachers, today I will call again meeting. First meeting of the head teachers, I requested them that you have to maintain the diaries, class diaries, and after completion of one chapter, you should take one class test on the basis of the question papers of earlier CBSE question papers. Suppose real number. So in the real number, if you see the 5 years question papers of CBSE, you will find one or two questions from the almost each year, one or two questions from the CBSE. You write down this and give to the students, they answer this. Then you will find almost 80% students will be able to do this if you teach the students in right way. 20% students you will get, they are weaker. এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।